বেলুনে ফু দিলে বেলুনের আয়তন এবং চাপ দুই বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযোজ্য হয় না কেন? এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন হচ্ছে, শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ু এই দুই বায়ুর মধ্যে কোনটি লঘুতর এবং কেন? অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? এই যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমার এই বছরের পরীক্ষার জন্য। তো এইরকমই আর কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে প্রস্তুত করতেই হবে একেবারে অন্তিম মুহূর্তে এসে, সেটাই আজকের উপস্থাপনায় জানিয়ে দেব। চলো তাহলে বাকি প্রশ্নগুলো জেনে নাও। তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু একেবারে সামনে হাজির হয়ে গেছে। আর তোমাদের জন্য আজকের উপস্থাপনায় নিয়ে চলে এসেছি তোমাদের এই ফার্স্ট সামেটিভের জন্যই ভৌত বিজ্ঞান বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ মুষ্টিমেয় কিছু প্রশ্ন, যেটা এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে দেখে যেতেই হবে, প্রস্তুত করে নিতেই হবে যদি তোমার ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্ট তুমি ভালো করতে চাও। এখন দেখে নাও কোন কোন প্রশ্ন তুমি তৈরি করবে। তার আগে অবশ্যই জানিয়ে দেবো যে কোন কোন অধ্যায় রয়েছে তোমার এই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এখানে মূলত তোমাদের 5টা অধ্যায় রয়েছে, আর এই 5টা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে সেটা জানানোর জন্যই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে এসে গেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি উপস্থাপনা। দেখে নাও কোন কোন অধ্যায় রয়েছে এবং কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে। দেখো এখানে এই যে অধ্যায়গুলো তোমাদের দেখিয়েছি, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আর আয়নীয় এবং সমযোজী বন্ধন। ব্যাস এই 5টা অধ্যায়ের উপরে তোমার ফার্স্ট সামেটিভ পরীক্ষা বা প্রথম ইউনিট টেস্টের পরীক্ষাটা কিন্তু হচ্ছে। আর এখান থেকে যে 5টা অধ্যায়ের উপরে যে প্রশ্ন হচ্ছে তার পূর্ণমান হচ্ছে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেখানে তোমাকে সময় দেওয়া হবে 1.5 ঘন্টা। আর এই 5টা অধ্যায় থেকে তোমাদের কি কি রকমের প্রশ্ন আসতে পারে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাই এখন জানিয়ে দেব। তোমাদের এই ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা বা ভৌত বিজ্ঞান পরীক্ষায় প্রশ্নের মান কিরকম থাকে? মূলত সেখানে 1 মার্কের প্রশ্ন থাকে, 2 মার্কের প্রশ্ন থাকে এবং 3 মার্কের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন কিন্তু থাকে না, মানে সব থেকে বেশি নম্বর যেটা সেটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। মূলত তোমাদের ক বিভাগে থাকে এমসিকিউ, খ বিভাগে থাকে এসএকিউ, গ বিভাগ থাকে 2 নম্বরের প্রশ্ন, আর 3 নম্বরের প্রশ্ন আসে ঘ বিভাগে। এইভাবেই প্রশ্নের সেটআপটা সাধারণত হয়ে থাকে। তবে যেহেতু এটা স্কুলের প্রশ্ন, স্কুল থেকে যেভাবে খুশি সেটআপটা করতে পারে। তো মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী যেরকম সেটআপ হওয়ার কথা আমি তোমাদেরকে সেটাই জানাচ্ছি। সেই সিলেবাসটাই বললাম যেটা মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা বিবেচিত। তো তোমার স্কুলে এইটাই সিলেবাস থাকতে পারে, আবার অন্যরকম সিলেবাসও হতে পারে। তো তোমার যদি সিলেবাসটা এরকম হয়ে থাকে তাহলে আজকের উপস্থাপনা তোমার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কোথা থেকে তুমি এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করবে, 2 মার্কের এবং 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে, কোন অধ্যায় থেকে 3 নম্বরে শুধুমাত্র প্রশ্ন আসবে এবং কোন অধ্যায় থেকে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন আসবে, সমস্তটা ডিটেলসে জানিয়ে দেবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। চলে আসি আমরা একদম প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এই অংশ থেকে। পরিবেশের জন্য ভাবনা এই অংশের থেকে মূলত যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর। এখান থেকে সাধারণত 3 নম্বরের প্রশ্ন আসে না, তাই 1 এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে ভালো করে করতে হবে। আর এই যে অধ্যায়টা 1 এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো তুমি তৈরি করবে, সেখানে 1 নম্বরের প্রশ্ন যা খুশি হতে পারে, যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে। তাই আমি আজকের উপস্থাপনায় তোমাদের মূলত যে সাজেশনটার কথা বলবো সেটা 2 এবং 3 নম্বরের প্রশ্নের। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কোনগুলো। এখন জেনে নাও যে এই পরিবেশের জন্য ভাবনা এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কি কি করবে। এই অধ্যায়ের ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তুমি 2 স্টার বা 3 স্টার দিয়ে রাখতে পারো, সেরকম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ফায়ার আইস কাকে বলে এবং কেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নটা দেখতে হবে এবং তৈরি করে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাওয়ার অ্যালকোহল কি। এরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো, অবশ্যই তোমরা সেগুলো নোট ডাউন করো এবং তার মধ্যে কতগুলো তৈরি হয়েছে দেখে নাও। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োফুয়েল কি। এইরকমই আর একটা প্রশ্ন হচ্ছে সৌরশক্তির 2টি ব্যবহার উল্লেখ করো। তারই সঙ্গে দেখবে প্রাকৃতিক সৌর পর্দা বলতে কি বোঝো। তারই সঙ্গে দেখতে হবে মিথেন হাইড্রেট কি, তার সংকেত কি, এটা দেখতে হবে। এরপরে যেটা অবশ্যই দেখবে সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে এনোর ভূমিকা উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নটা দেখবে। আর তার সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ 3 স্টার যুক্ত প্রশ্ন হচ্ছে জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো বা কাকে বলে এবং এর একক কি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে ভিভিআই প্রশ্ন। এই যে এককের কথা বলছি সেটা এসআই পদ্ধতির একক বা সিজিএস পদ্ধতির একক, যে কোনো কিছু জানতে পারে, তাই এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তারই সঙ্গে করবে ওজোন স্তরের ধ্বংসের ক্ষেত্রে
ডিসপ্লে সিএফসির ভূমিকা উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় মানে বহু স্কুলের প্রশ্নে কিন্তু এটা থাকেই, তাই অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে গ্লোবাল ওয়ার্মিং কি বা গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে অতি গুরুত্বপূর্ণ দেখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখবে জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, বা বলতে পারে একটি তরল ও একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো, মানে উদাহরণ করে নেবে। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, তার একটি তরল উদাহরণ এবং একটি কঠিন উদাহরণ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই যে তোমাদের এই যে 40 নম্বরের প্রশ্ন হবে তার প্যাটার্নটা মূলত কিরকম থাকে। তোমাদেরকে আগেই বললাম যে ক বিভাগে এমসিকিউ থাকে, তো সেই এমসিকিউ মূলত 7টা দাগে 1 নম্বর করে 7টা প্রশ্ন, মানে মোট 7 নম্বরের প্রশ্ন হয়ে গেল এমসিকিউ, যেখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না। 7টা থাকে, 7টাই করতে হবে। আবার এসএকিউ প্রশ্ন সেখানে করতে হবে 9টা, 1 নম্বর করে, মোট 9 নম্বরের প্রশ্ন। তাহলে কিন্তু সেখানে হয়তো তুমি কয়েকটা এক্সট্রা পাবে, হয়তো তোমাকে 12টা প্রশ্ন দেওয়া হলো, সেখানে 9টা করতে বললো, বা দাগ নম্বরে হয়তো 9টাই থাকলো কিন্তু কোনো একটা দাগে 2টো প্রশ্ন অথবা আকারে দিয়ে দিল, এটা অথবা এটা যে কোনো একটা করতে হতে পারে। এইরকম তুমি এসএকিউ কোশ্চেনে এক্সট্রা পাবে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কোনো এক্সট্রা কোশ্চেন পাবে না। নেক্সট যেটা 2 নম্বরের যে প্রশ্ন, সেখানে করতে হয় 6টা প্রশ্ন, অর্থাৎ গ বিভাগে তোমার 2 মার্কের প্রশ্ন থাকবে, একাধিক থাকবে, তার মধ্যে 6টা প্রশ্ন করতে হবে, তাহলে হয়ে গেল 12 নম্বর। আর ঘ বিভাগ যেখানে 3 মার্কের প্রশ্ন থাকবে সেখানে তোমাকে করতে হবে 4টে, এখানেও তুমি এক্সট্রা কোশ্চেন পেয়ে যাবে, সেই হিসাবে 3 নম্বরের প্রশ্ন 4টে করতে হবে, মানে 12টা। এইভাবে দেখো মোট 40 নম্বরের বিভাজন। তাহলে এই যে এমসিকিউ, এসএকিউ 2 মার্ক 3 মার্ক মিলিয়ে মোট 40 নম্বরের কথা বলছি। এই 40 নম্বরের মধ্যে আমরা তো পড়ছি এই অধ্যায়টা পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে তোমার কত নম্বরের প্রশ্ন আসে না, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা মূলত বলেছি 1 নম্বর এবং 2 নম্বরের, 3 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে না। 1 এবং 2 মিলিয়ে এখানে মোট আসে 5 মার্কের প্রশ্ন। তাহলে প্রথম অধ্যায় থেকে তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে। আর তার জন্য অল্প কিছু প্রশ্নের কথা বলছি যেগুলো নিশ্চয়ই তুমি নোট ডাউন করছো। তাহলে এখন বাকি প্রশ্নগুলো জেনে নাও আর কোনগুলো তোমাকে দেখতে হবে এই অংশ থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর কয়েকটার কথা বলে দিচ্ছি, সেগুলো শুনে নাও। সেটা হচ্ছে বায়ুর শীতলতম অবস্থা কোনটি, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর দিয়ে, মানে ওখানটা তোমরা পুরো স্তরগুলো পড়ে রাখবে, কোন স্তরের কি কাজ, যেমন ক্ষুব্ধ মণ্ডল কোনটি, শান্ত মণ্ডল কোনটি, তাদের মানে স্তরগুলোর নাম, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এটা জেনে নেবে। কোথা থেকে জেট প্লেন চলাচল করে এই জায়গাটা পুরোটা একটু দেখে নিতে হবে। মেরুজ্যোতি কোথা থেকে দেখা যায়, কোথায় দেখা যায়, এই রকম কিছু দেখে নেবে। তার সঙ্গে দেখবে অবশ্যই ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বহু স্কুলে আসে, তাই এই প্রশ্নটা দেখতেই হচ্ছে। তারই সঙ্গে দেখবে কোন রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এই রকমই গুরুত্বপূর্ণ আরো যে প্রশ্ন দেখবে সেটা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখতে হচ্ছে। তারই সঙ্গে দেখবে সৌরকোষে কোন অর্ধপরিবাহী এবং কোন ধাতু ব্যবহার করা হয়, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে লিখছো বায়োগ্যাসের মূল উপাদান কি, এই প্রশ্নের উত্তরটাও দেখতে হচ্ছে। আর একটা কথা বলবো সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের 3টি প্রভাব উল্লেখ করো। সেই রকমই গুরুত্বপূর্ণ আরো একটা দেখবে মেথানোজেনেসিস কি জিনিস বা কি কাকে বলে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাকে দেখতে হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে। হয়ে গেল আমাদের প্রথম চ্যাপ্টারের কথা, যেখান থেকে মূলত 2 এবং 1 নম্বরের প্রশ্ন আসবে, আগেই বলেছি। এইবার চলে আসবো পরবর্তী অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ। এখান থেকে তোমার কত নম্বরের প্রশ্ন থাকবে, যেমন বলেছে আগের অধ্যায়টায় 5 নম্বরের প্রশ্ন থাকবে, তেমনি দ্বিতীয় অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কোন কোন প্রশ্ন করতে হবে সেটাও জানিয়ে দেবো। তার আগে বলি এখান থেকে কিন্তু তোমার সব রকমের প্রশ্ন থাকবে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব ধরনের প্রশ্নই কিন্তু থাকবে গ্যাসের আচরণ অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায়টার উপরে অবশ্যই তোমাকে গুরুত্ব আরোপ করতে হবে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ থেকে প্রশ্ন আসবে 8 নম্বরের, 1, 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, টোটাল 8 নম্বর এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন পাবে। তাই অধ্যায়টাকে গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে এবং কোন প্রশ্নগুলো দেখতেই হবে। অবশ্যই তোমাকে এখান থেকে যেটা দেখতেই হবে সেটা হচ্ছে অঙ্ক, বিভিন্ন অঙ্ক কিন্তু এই অধ্যায় থেকে থাকে, তাই সেগুলো তোমাকে ভালো করে করতেই হবে। আর তার কোনো সাজেশন হবে না, সেটা হচ্ছে একেবারেই প্র্যাকটিসের জন্য। যত তুমি বেশি প্র্যাকটিস করবে ততই তুমি সেখান থেকে বেশি নাম্বারটা পেতে পারবে, কারণ বিভিন্ন রকম প্রশ্ন এখান থেকে হতে পারে অঙ্কের ওপরে, তাই সেটার জন্য আলাদা করে কিছু বলছি না। বিভিন্ন যে টাইপসের অঙ্কগুলো হয় সেগুলো বারবার বারবার করে অবশ্যই প্র্যাকটিস করো। আর এখন জেনে নাও 2 নম্বরের জন্য এখান থেকে তোমরা কি কি করবে। ভীষণ 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 গুরুত্ব দিয়ে যেগুলো করতেই হবে সেটা হচ্ছে
কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, তার সঙ্গে সঙ্গে চাপও বাড়ে, মানে দুটোই বাড়ে, আয়তনও বাড়ে, চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা একদম ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়েছি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় সময় এসে থাকে, তাই অবশ্যই দেখে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে যেটা অবশ্যই দেখবে সেটা বলে দিই, কয়েকটা সূত্র, যেমন চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এগুলো তোমাকে দেখতেই হচ্ছে 2 নম্বরের প্রশ্ন হিসাবে। এখান থেকে 2 নম্বরের জন্য আরো যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? অবশ্যই দেখতে হচ্ছে। এই রকমই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে? ভীষণ 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 গুরুত্বপূর্ণ, প্রায় সময় কিন্তু এসে থাকে, অবশ্যই তাই দেখতেই হচ্ছে। আর এর পরের প্রশ্ন হচ্ছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার একক, তার মান অবশ্যই দেখতে হবে। যে কোনো একটা কিছু আসতে পারে এবং আসতে পারেই কিন্তু, তাই গুরুত্ব বুঝে অবশ্যই সেটা তোমাকে দেখতে হবে। আরো যেটা দেখে নেবে সেটা হচ্ছে, গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। প্রশ্নটা আরেকবার শুনে নাও, গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো, ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা বলবো এখান থেকে পার্থক্যের কথা, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ, VVI অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এটা 2এও আসে, অনেক সময় 3এও আসে। তো তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলছি, ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো বলেছি বা এখন যেগুলো বলছি বা পরে যেগুলো বলবো, 2 নম্বরেরগুলো যে 3-এ আসবে না বা 3-এরগুলো থেকে যে 2-এ আসবে না এমন কিন্তু নয়। যে কোনো জায়গার প্রশ্ন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে, তোমাকে ভালো করে উত্তরটা তৈরি করে নিতে হবে এবং সেই অনুযায়ী অবশ্যই দেখে নিতে হবে। ব্যাস, 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই শুধুমাত্র করলে হবে। এরপরে চলে আসবো 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে গ্যাসের আচরণ অধ্যায় থেকে। তবে তার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন বা ক্লাসগুলো পাওয়ার জন্য। তোমাদের 3 নম্বরের জন্য এখান থেকে মাত্র 5টা প্রশ্নের কথা বলবো। 5টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোনোটাও ছাড় দেওয়ার কথা ভাববে না। অবশ্যই তুমি তৈরি করে নেবে, নিশ্চয়ই তোমার হয়তো তৈরি হয়েই গেছে, যদি এখনো না তৈরি হয়ে থাকে অবশ্যই দেখে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। মানে চার্লসের আর বয়েলের সূত্রের যে সমন্বয় সূত্র যেটা, সেটা অবশ্যই তোমাকে দেখতেই হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব আসে এটা পরীক্ষায়। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবে সেটা হচ্ছে, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সেখান থেকে, মানে এদের যে লেখচিত্রগুলো, চার্লসের সূত্র বা তোমার বয়েলের সূত্র, তাদের যে লেখচিত্রগুলো রয়েছে সেই লেখচিত্রগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেতে হবে, এখান থেকে কোনো একটা আসতে পারে, তাই লেখচিত্রটা অবশ্যই দেখবে। তারই সঙ্গে দেখবে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট, ভিডিও শুরুতেই বলেছি, এটাও দেখে নিতে হচ্ছে। তারই সঙ্গে দেখবে, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও এবং তার ব্যাখ্যা দাও। 3 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় এসে থাকে। তারই সঙ্গে দেখবে, আদর্শ গ্যাস সমীকরণটি লেখো, এই সমীকরণ থেকে মোলার স্তর গণনা করা হয় কিভাবে? এই হয়ে গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন। আবার বলছি, এখান থেকে কিন্তু অঙ্ক থাকবেই। আর তোমাদের যে লেখচিত্রের কথা বললাম, বয়েল এবং চার্লসের যে সমস্ত লেখচিত্রগুলো রয়েছে তার গাণিতিক রূপ, এগুলো অবশ্যই দেখবে, এখান থেকে প্রশ্ন আসবেই। আর অঙ্কের জন্য অবশ্যই যেরকম, মানে বিভিন্ন জিনিস অনেক সময় থাকে, যেমন আণবিক ভর নির্ণয়, আয়তন নির্ণয়, চূড়ান্ত উষ্ণতা নির্ণয়, পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, এরকম বিভিন্ন কিছু কিন্তু অঙ্কে আসে, তাই অবশ্যই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ আলো। আলো চ্যাপ্টার থেকেও তোমার গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন থাকে, মানে MCQ, SAQ, 2 মার্ক, 3 মার্ক সব ধরনের প্রশ্ন তুমি সেখান থেকে পাবে। আর এখান থেকে মোট যে নম্বরটা থাকে, মানে প্রশ্ন করা হয়, সেটা সব থেকে বেশি 14 নম্বর। আলো এখান থেকেই 14 নম্বরের প্রশ্ন কিন্তু হয়, তাই তার জন্য কোন কোন প্রশ্ন করতে হবে এবার দেখে নাও, জেনে নাও খুব ভালো করে। অতি অবশ্যই যেটা দেখতে হবে, 2 নম্বরের গুলো আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম প্রতিসৃত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, VVI। তুমি 3 স্টার 5 স্টার যত খুশি স্টার দিয়ে যাও, অবশ্যই তোমাকে এটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা কাকে বলে করবে, সেটা হচ্ছে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে এবং এর একক লেখো। এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে, অবতল দর্পণের ব্যবহার লেখো।
সেই রকমই তোমাকে ঘুরিয়ে আবার এরকম বলতে পারে দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে কেন, ব্যাখ্যা করো, সেটা বলতে পারে। বা তোমাকে প্রশ্ন এরকম দিতে পারে যে গাড়ির হেডলাইটে সাধারণত কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে এখান থেকে। ব্যাস 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে তৈরি করে নাও। চলে আসবো গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নে। 3 মার্কের জন্য অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে, এর কারণ কি এবং তার প্রতিকারের উপায় বর্ণনা করো। তারই সঙ্গে সঙ্গে দেখবে শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাদা আলোতে সবুজ পাতাকে সবুজ দেখায় কেন। নেক্সট গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন যেটা দেখতেই হবে সেটা হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত ও নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল। এটা অবশ্যই দেখবে। আর একটাই মাত্র প্রশ্ন এখান থেকে বলবো যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে বিপদ সংকেত বোঝাতে লাল আলো ব্যবহার করা হয় কেন। ব্যাস, আলো প্রসান থেকে এই প্রশ্নগুলো যদি তুমি ঠিক করে দেখে নাও আমার মনে হয় এখান থেকেই তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তবে এই যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো অনেক বই নাড়াঘাটা করার পর, বিগত বছরের প্রশ্নগুলো দেখার পর সেখান থেকে তোমাদের জন্য বাছাই করে নিয়ে আসা প্রশ্ন। এটা তোমাদের জন্য একটা সাজেশন, ঠিকই গুরুত্বপূর্ণ সাজেশন, কিন্তু তাছাড়াও বলবো কি তোমার ক্লাস টিচার তোমাকে পড়ানোর সময় যে প্রশ্নের উপর বেশি করে জোর দিতে বলেছেন, যে অধ্যায়ের যে অংশগুলো বারবার করে পড়তে বলেছেন সেইগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে, কারণ সেখান থেকেই প্রশ্ন আসবে। তাই অবশ্যই সেগুলো আগে করতে হবে, তারপরে আমার বলা প্রশ্নগুলোর উপরে জোর দিও। এরপরে চলে আসবো নেক্সট অধ্যায়, অর্থাৎ পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। দেখো এখান থেকে তোমাদের মোট প্রশ্ন আসবে 7 নম্বরের। আর বোর্ড পর্যন্ত মানে একেবারে তোমরা যখন মাধ্যমিক দেবে সেই বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু এখান থেকে 2 নম্বরের প্রশ্ন থাকে না, 3 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন থাকে। তাই এখান থেকে আমি কোনো 2 নম্বরের প্রশ্ন দিচ্ছি না, শুধুমাত্র 3 নম্বরের জন্য গুটি কয়েক প্রশ্নের কথা বলবো। তবে প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। জেনে নাও কোন কোন প্রশ্ন 3 নম্বরের জন্য এখান থেকে করতে হবে। অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এটা দেখতেই হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা আমি বলবো যেটা মানে 4টে জিনিস তোমরা দেখে রাখবে, এখান থেকে একটা সাধারণত এসে থাকে। সেই 4টে কি না, সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সব থেকে কম ধনাত্মক তড়িৎ মৌল, সব থেকে বেশি ধনাত্মক তড়িৎ মৌল। এগুলোর উদাহরণ অবশ্যই দেখে রাখবে। এই 4টের মধ্যে একটা সাধারণত এসে থাকে, তাই অবশ্যই এটা দেখছো। তার সঙ্গে সঙ্গে দেখবে আধুনিক পর্যায় সূত্রটি লেখো, বা আধুনিক পর্যায় সূত্র বলতে কি বোঝো। তারই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা যেটার কথা বলবো সেটা হচ্ছে মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়, ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গায় তোমাদের আরো একটা বলে রাখি, মেন্ডেলিফের পর্যায় সূত্র কাকে বলে এটা অবশ্যই একটু দেখে রাখবে। তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে ডোবেরিনারের পর্যায় সূত্রটা, এটা সম্পর্কেও দেখে রাখছো, ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর কিন্তু অবশ্যই একটা উদাহরণ দেখে রাখবে। এখান থেকে যেটা দেখবে সেটা হচ্ছে সন্ধিগত মৌল কি তার উদাহরণ দাও, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা দেখবে। তার সঙ্গে দেখবে চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় সময় কিন্তু এটা পড়ে থাকে। আর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন বহুবার আসে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও। কি সাজাতে হবে না, সেটা বিভিন্ন ভিত্তিতে, যেমন জারণ বিজারণ অনুসারে বলতে পারে, মানে জারণ বিজারণ ক্ষমতা অনুসারে হতে পারে, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে হতে পারে, বা ব্যাসার্ধ অনুসারে হতে পারে, আয়নন ধর্ম অনুসারে হতে পারে, সেটা শ্রেণী বরাবর বলতে পারে, আবার পর্যায় বরাবর বলতে পারে। ঊর্ধ্বক্রমে সাজাও, এইরকম কিন্তু প্রশ্ন এসে থাকে। যেমন তার উদাহরণ হিসেবে দেখো, হয়তো এরকম বলে দিল যে Li, K এবং Na এদেরকে আয়নন শক্তির মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই এটা অবশ্যই দেখে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটি, 2-3টে ত্রুটি তোমরা দেখে রাখবে, মূলত 2টো লিখতে দেয় সাধারণত, তো 2টো ত্রুটি দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই একটা দেখতে হবে সেটা পার্থক্য, সেটা কি না মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্রের মধ্যে পার্থক্য। আর 2-একটা প্রশ্নের কথা বলবো এই অংশ থেকে, যেমন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় এসে থাকে, তাই এটাও তোমাকে দেখে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে নিষ্ক্রিয় মৌল কোনগুলি, এরা কোন শ্রেণীতে অবস্থিত, নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন।
আগে তোমাকে জানতে হচ্ছে তাহলে নিষ্ক্রিয় মৌল কোনগুলো, তাদেরকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়, আর এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা অবশ্যই দেখে রাখতে হবে। ব্যাস, এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে রাখো পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই অধ্যায় থেকে, তাহলেই আমার মনে হয় এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। চলে আসবো একেবারে শেষ অধ্যায়, অর্থাৎ আয়নীয় এবং সমযোজী বন্ধন। এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে না, এখান থেকে মূলত 6 মার্কের প্রশ্ন এসে থাকে। আর সেখানে 3 নম্বরের প্রশ্ন সাধারণত থাকে না, 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন থাকে। আর এই 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে সেটাই এখন তোমাদের জানিয়ে দেব। তার আগে বলি, বিভিন্ন বিষয়ের তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, সেগুলো চ্যানেলে আপলোড হয়ে গেছে, যেমন বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ইংরেজি, এরকম বিভিন্ন বিষয় কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নাও। আর যারা দেখেছো তাদের জন্য তো অবশ্যই ধন্যবাদ। যারা এখনো দেখে উঠতে পারোনি তাদেরকে বলি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা ওই সাজেশনগুলো পেয়ে যাবে। আর সাজেশনগুলো কিন্তু শুধুই মুখের কথা নয়, প্রত্যেকটা একেবারে সায়েন্টিফিক ভাবে নিয়ে আসা। কেন বলছি, তার কারণ বিগত বছরের প্রশ্নগুলোর থেকে বাছাই করে নিয়ে আসা, বিভিন্ন স্কুলের টেস্টে বা অন্যান্য পরীক্ষায়, বিভিন্ন সামেটিভ পরীক্ষায় যে এসেছে যে প্রশ্নগুলো, সেগুলো নিরিখে তোমাদেরকে বলছি। তাই এইগুলো শুধুমাত্র যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এমন কিন্তু নয়, তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনালের বোর্ড এক্সামের কথা মাথায় রেখে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। তাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন, সেগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। এখন দেখে নাও তাহলে একেবারে শেষ অধ্যায়, অর্থাৎ আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করবে। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয় কেন? আরেকবার বলছি প্রশ্নটা, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন বা উচ্চ হয় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে অবশ্যই একটা পার্থক্য তোমাদেরকে বলবো, এই সমযোজী এবং আয়নীয় যৌগের পার্থক্য। তার সঙ্গে সঙ্গে দেখবে একটি যৌগে সর্বাধিক কতগুলি বন্ধন থাকতে পারে, একটি যৌগে সর্বাধিক কতগুলি বন্ধন থাকতে পারে এটা যেমন দেখবে, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত সমযোজী যৌগের উদাহরণ। তিনটেই আসবে না, যে কোনো একটার দিয়ে দেবে, বা যে কোনো একটা যৌগের উদাহরণ, যৌগের নাম দিয়ে দিল, দিয়ে বললো এটা কোন বন্ধন যুক্ত, সেটা তোমাকে দিতে পারে। তাই অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত সমযোজী যৌগের উদাহরণ, এটা দেখে নেবে। তারই পাশাপাশি অবশ্যই দেখতে হবে সেটা কি না, লুইস ডট গঠন। লুইস ডট গঠন খুব ভালো করে দেখে রাখবে, বিশেষ করে যে কয়েকটা কথা বলছি এগুলো তোমাকে দেখতেই হবে। সেটা হচ্ছে CO2, H2O, CaO, MgCl2, NH3, এগুলোর অবশ্যই তোমাকে দেখতে হবে ইলেকট্রন ডট গঠন, এগুলোর ইলেকট্রন ডট গঠন দেখতেই হচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে NaCl এর আণবিক ওজন 58.5। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, বা উক্তিটি সঠিক কিনা তার সপক্ষে যুক্তি দাও। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এটা দেখে রাখবে। আর একটা কথা বলবো যেটা দেখতেই হবে, সেটা হচ্ছে একটি সমযোজী যৌগের নাম লেখো যা সাধারণ উষ্ণতায় কঠিন। আজকের উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা প্রায় চলে এসেছি। শেষ প্রশ্নটা জানানোর আগে তোমাদের বলি, প্রত্যেকের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এখন, সেটা জানি। আর এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগিয়ে নাও, কারণ ফার্স্ট সামেটিভ পরীক্ষাটাও কিন্তু তোমার বোর্ড এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই একটা ইউনিট টেস্টের রেজাল্ট কেমন হলো না হলো এটা বিষয় নয়, বিষয় হচ্ছে তোমার বোর্ড এক্সাম, তার জন্য এটাও কিন্তু ম্যাটার করে। তাই অবশ্যই এই পরীক্ষাটাও তোমার ভালো হোক, এই কামনা করে আজকের মতো শেষ করছি শেষ প্রশ্ন দিয়ে। শেষ প্রশ্নটা হচ্ছে, আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন?